আইনকে মেনে চলি, আইনকে অনুসরণ করি। বাংলাদেশের বিদ্যমান আইনে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকার ব্যবস্থা নেই। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে বাংলাদেশের যে আইন আছে, যে 57 অনুচ্ছেদ আছে, সেই 57 অনুচ্ছেদের ক, খ এগুলো যদি আমরা দেখি তাহলে সহজেই বুঝতে পারবো বাংলাদেশে বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তিনি এমনকি বাংলাদেশের যে মানে পেছনের প্রভিশনটা ছিল বা যেটা ছিল বলছি কেন আমি জানি না, আছে যেটা আসলে সেই প্রভিশন অনুযায়ী তিনি পরবর্তী নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী। অর্থাৎ তিনি যদি কখনো ক্ষমতা ছেড়েও দিতেন নেইও, তারপরেও পরবর্তী নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী। এটা বাংলাদেশের সংবিধান বলছে। ফলে 5ই অগাস্টে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে একটি জঙ্গি হামলা হয়। সেখানে বিভিন্ন ধরনের চোর, টোকাই, বদনাচোর, মাতচোর, যারা চোর ডাকাত আছে তারা এক ধরনের আক্রমণ করে। গণভবনে আক্রমণের ফলে বাংলাদেশের যে নিরাপত্তা বাহিনী আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর বিভিন্ন অফিসাররা এবং SSF এর তারা মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেন। সেই নিরাপদ স্থান সম্পর্কে তিনি একটি দেশে আছেন, তাকে এখানে রাখা হয়েছে। তিনি এখনো বাংলাদেশে প্রধানমন্ত্রী এবং এটাই স্বাভাবিক। ফলে এই যে বলছেন যেটা আমার মতে, এটা শুনলে মনে হতে পারে আমি মনে হয় এটার আবিষ্কারক, which is not correct, এটাই সঠিক। ফলে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে বলে দাবি করছে তারা অবৈধ এবং চেপে বসা একটি কথিত দখলদার সরকার। আচ্ছা, এরপরের আপনার পরের অংশের যেই আপনি প্রশ্নটা আমাকে করেছেন সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, এদের বিরুদ্ধে এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিভিন্ন রকমের চার্জ আনা হয়েছে, গণহত্যার চার্জ আনা হয়েছে, এখনো পর্যন্ত চার্জ ফ্রেম করা হয়নি, এখনো পর্যন্ত চার্জশিট জমা দেওয়া হয়নি, অভিযোগ এসেছে। আমি কমপ্লিটলি ডিনাই করি যে এটা কোনো বিচার না, কারণ এই বিচারটা ভয়েড, কারণ এটা কোনো ধরনের বৈধ সরকার এই বিচার করছে না এবং এই বিচার কমপ্লিটলি একটা ক্যাঙ্গারু ট্রায়াল। এখানে যার মন চাইলো তাকে ঢুকিয়ে দিল। আপনারা দেখবেন যে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ এই অবৈধ যে সরকার, তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রী শুধু দেশে আসবে ফাঁসির যে দড়ি সেটি গলায় পড়বার জন্য, অর্থাৎ বিচারের কোনো প্রয়োজন নেই, বিচারের আগেই শাস্তি হয়ে গেছে। ফলে এই ট্রাইব্যুনালের কোনো ধরনের ভ্যালিডিটি নেই, এটি ভয়েড অ্যাব ইনিশিও, আইনের ভাষাতে ভয়েড অ্যাব ইনিশিও, যার মানে হচ্ছে শুরুতেই বাতিল। ফলে এই যে অবৈধ একটি সরকার বিচার করছে, বিচার নামের প্রহসন, এটা শুরুতেই বাতিল এবং এটার কোনো আইনি ভ্যালিডিটি নেই। জি, এটার সঙ্গে আরেকটু যুক্ত করছি যে আপনি এর মধ্যে আমি একটি করেছিলাম যে লাইভ করেছিলাম যেখানে আমি বলেছি আমার তথ্য এবং সব সবই যে এই বিচারপতিদের মধ্যে জামাতপন্থী না শুধু, যিনি জামাতের একজন সংগঠক ছিলেন, তার বাসায় বৈঠক হয়ে এই তাজুল এখন যিনি আছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তারা মিলে তড়িঘড়ি করে নির্বাচনের আগেই যাতে কয়েকজনকে 9-10জনকে ফাঁসির একটি সিদ্ধান্ত তারা দিয়ে দিতে পারে, এটির জন্য একটি প্রক্রিয়া তারা শুরু করেছিলেন এবং এখনো সেই প্রক্রিয়াটি আছে। তো এই যে যারা জামাতের যারা আছেন, বলা হয় যে আওয়ামী লীগ পন্থী যারা বিচারপতি ছিলেন তাদেরকে কারণে দায়িত্ব দেওয়া হয়নি, তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে, তাদেরকে অপসারণ করা হয়েছে, কত কিছু। কারণ কি? যে তারা রাজনৈতিকভাবে প্রভাবিত ছিলেন, রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত। তাই এই যে যারা জামাত এবং বিএনপির যারা বিচারপতি আছেন, বিচারক আছেন, তারা কিভাবে নৈতিক জায়গা থেকে ঠিক থাকছেন? আচ্ছা, আমি একটা করে বলি। প্রথমত হচ্ছে যে এই অবৈধ দখলদার বাহিনী যাদেরকে নিয়োগ দিয়েছে, মাথায় রাখবেন আমাদের 3টা অর্গান আছে একটা রাষ্ট্রের। একটা হচ্ছে পার্লামেন্ট, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি। কেমন? এই 3টার ভেতরে একটার মধ্যে আরেকটার ওভারল্যাপিং আছে নানান ভাবে। এগুলোর চেক এন্ড ব্যালেন্স নিয়ে আমরা নানান ধরনের কথা বলতে পারি।
কিন্তু এটা আপনি মাথায় রাখবেন পরিষ্কারভাবে, সেটা হচ্ছে যে এক্সিকিউটিভে যেই অপারেশন গুলো চালানো হয়েছে, যেভাবে অপারেট করা হয়েছে, জুডিশিয়ারিতে যেই অ্যাপয়েন্টমেন্ট গুলো দেওয়া হয়েছে বা যে কোনো ধরনের সিদ্ধান্তই নেওয়া হয়েছে কিনা, এর মধ্যে বলে রাখা ভালো যে পার্লামেন্ট কিন্তু এখন তারা অফ রেখেছে, পার্লামেন্ট সেশন বসেনি। ফলে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারিতে যেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে বা হয়েছে, এগুলোর কোনো আইনি ভ্যালিডিটি নেই। আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে সামটাইমস ইন অগাস্ট প্রবাবলি, আমার তারিখটা পরিষ্কার মনে নেই, সেটা হচ্ছে এই যে টোকাইগুলো, এই টোকাই হাসনাত, সার্জিস, এরা এই জঙ্গিগুলো, তারা আপনার দুপুর 2টার মধ্যে মাননীয় প্রধান বিচারপতি শাহিন সাহেবকে হুমকি দিয়েছে তাকে 2টার ভেতরে পদত্যাগ করতে হবে, দুপুর 2টা বা 1টার মধ্যে পদত্যাগ করতে হবে। আপিলের ডিভিশনের সমস্ত বিচারপতিকে তারা বাধ্য করে, তারা অস্ত্রের মুখে, রায়টের মুখে, হুমকির মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছে। ফলে সেই পদত্যাগ ভ্যালিড নয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এরপরে সন্ধ্যা 6টার মধ্যে বর্তমানে যে কথিত প্রধান বিচারপতি আছে, যেটা আসলে প্রধান বিচারপতি না, একে জোর করে এখানে বসানো হয়েছে, এই রিফাতকে সন্ধ্যা 6টার মধ্যে প্রধান বিচারপতি করতে হবে বলে তারা ঘোষণা দিয়েছিল। ফলে এই রিফাতকে জোর করে, অর্থাৎ কয়েকটা টোকাই সুপ্রিম কোর্টে এসে হামলে পড়ে আপনার কে প্রধান বিচারপতি হবে আর কে প্রধান বিচারপতি থেকে সরে যাবে সেটার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিটলি অবৈধ। সুতরাং এই অবৈধ সরকার যা করেছে, যেইটা ডিসিশন নিয়েছে, আপনি যা দেখছেন এই মুহূর্তে, আপনাকে আমি একটা তথ্য দেই, সেটা হচ্ছে যে পঞ্চম সংশোধনীর কথা তো আপনার নিশ্চয়ই মনে আছে, যে 1975 সালের 20 সেপ্টেম্বরে, আমি ভুল না করে থাকলে 20 সেপ্টেম্বরে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়, তাই তো? যে 14 তারিখ রাত থেকে শুরু করে এর পরবর্তীকালে সরকার পরিবর্তনে যা যা কিছু করা হয়েছে সেগুলোকে ভ্যালিডিটি দেওয়া হয়েছে। এই ভ্যালিডিটি একটা প্রজ্ঞাপন আকারে সেই সময় তৎকালীন অবৈধ যে রাষ্ট্রপতি মোশতাক, সে প্রজ্ঞাপনটা জারি করেছিল। আচ্ছা, জারি করবার পর এইটাকে পার্লামেন্টের প্রথম সেশনে 1979, যদিও সেটা অবৈধ পার্লামেন্ট বলে আমি অন্তত পক্ষে মনে করি, বিকজ মাথায় রাখতে হবে যে মোশতাক, তারপর সায়েম, সাত্তার, এরা যা যা করেছে, এবং পরবর্তী সময় এরশাদ, অর্থাৎ 1990 সালের 6 ডিসেম্বর পর্যন্ত যা কিছু হয়েছে সব অবৈধ, সিম্পলি অবৈধ। 15ই আগস্ট ভোর রাত থেকে, মানে বঙ্গবন্ধুকে হত্যা করবার পর থেকে 1990 সালের যা কিছু হয়েছে সব অবৈধ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা আপনি কি হিসেবে বলছেন? আমি পঞ্চম সংশোধনী যে বাতিল করা হয়েছে, সেখানে আপনার জিয়া, সায়েম, সাত্তার, মোশতাক, এদের প্রত্যেককে অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং সেভেন্থ অ্যামেন্ডমেন্টের যেই রায়, ওই রায়ের মধ্যে এরশাদের শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তা আপনি যদি 5th অ্যামেন্ডমেন্টের রায়ে আপনি যান, সেটা রিভিউ পিটিশন পর্যন্ত হয়েছে, ভাগ্যিস হয়েছিল, তা না হলে এই আমলে সেটাকে আবার পুনর্জাগরণ করে সেটাকে ইনভ্যালিড করে দেওয়া হতো। আমি এটার জন্য থ্যাংক ইউ দেই যে যারা যারা রিভিউ পিটিশন পর্যন্ত এটা শেষ করেছেন তাদেরকে। তো যাই হোক, পঞ্চম সংশোধনী বাতিলের মামলার ভেতরে ওইখানে একটা কথা ছিল, কথাগুলো আমি নিজে প্যারাফ্রেজ করছি, হুবহুটা আসলে দেখে আপনাকে ভালোভাবে বলতে পারতাম, বাট আমার কাছে মনে হয় প্যারাফ্রেজটা দর্শকদের জন্য বুঝতে সুবিধা। সেটা হয়েছে যে এই সময় অনেকগুলো ঘটনা ঘটে গেছে, অনেক আইন হয়েছে, সেই আইনের বলে দেখা যাচ্ছে যে একটা বিয়ের আইন হয়েছে, সেই বিয়ের আইনে শত শত মানুষের বিয়ে হয়েছে। একটা আইন হয়েছে, সেই আইনের বলে ধরেন ট্যাক্স ওঠানো হয়েছে। মানে এই সময়টাতে অনেকগুলো আইন প্রজ্ঞাপন আকারে হয়েছিল, পরবর্তীকালে পার্লামেন্ট সেশন সেগুলোর বৈধতা দিয়েছে। ফলে পলিসি রিজনে প্রায় 50 বছর পর এগুলোকে যখন অবৈধ ঘোষণা করা হয়েছিল 5th অ্যামেন্ডমেন্ট বা ওই শাসনামলগুলো, জাজদের পক্ষে আসলে ওইটা সম্ভব হয়নি যে ফেরত আনার। অর্থাৎ আমি যদি বাংলাদেশ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1976 এর আন্ডারে বিয়ে করে থাকি ফর এক্সাম্পল, ওইটা তো আর আন্ডু করতে পারবো না যে না আপনার বিয়ে হয়নি।
ফলে অনেক ধরনের পলিসি রিজনে সংকট তৈরি হবে, ফলে সেগুলোকে পার্ডন করা হয়েছে। একইভাবে একই পদ্ধতিতে আপনার এই যে এখন যে দখলদার বাহিনী 5ই অগাস্টের পর থেকে এই রাষ্ট্রকে যেদিকে নিয়ে যাচ্ছে, কেমন সেই নিয়ে যাওয়াটা একসময় অবৈধ ঘোষণা করা হবে। এই অবৈধ ঘোষণা যখন হবে তখন এই সময়ে অনেক আইন হয়েছে, অনেক প্রজ্ঞাপন, আইন তো বলতে প্রজ্ঞাপন আকারে সেটা জারি হয়েছে, অনেকগুলো সরাসরি নির্দেশ তারা করেছে, এগুলো সবই অবৈধ যদিও, কিন্তু ভবিষ্যতে এই আইনের অধীনে ধরা যাক কেউ স্কুলে ভর্তি হয়েছে, পরীক্ষার রেজাল্ট দিয়েছে যে অমুক আইনের সিস্টেমে বা অমুক ভাবে পড়ালেখার সিস্টেমে তিনি পাশ করবেন বা মাধ্যমিকের রুল চেঞ্জ করা হয়েছে, ভবিষ্যতে আপনার এগুলো যদি অবৈধ ঘোষণা করে দেওয়া হয় তাহলে একটা মানুষের যে পড়ালেখা করেছে সেটাই অবৈধ হয়ে যাবে। মানে ধরা যাক, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আপনি বুঝবেন। ধরা যাক একটা আইন করা হয়েছে, বাংলাদেশ মাধ্যমিক আইন 2024, যেটা জারি করা হয়েছে অক্টোবর 2024-এ। ওইটার অধীনে পরীক্ষা নেওয়া হয়েছে, পরবর্তী সময় লক্ষ লক্ষ স্টুডেন্টরা সেই পরীক্ষাতে পাশ করেছে। তো আজকে থেকে যদি 2 বছর 3 বছর পর আপনার এমন একটা ব্যবস্থা আসে যে ব্যবস্থাতে এটাকে অবৈধ ঘোষণার ডাক আসে, তখন ওই সরকার অবৈধ হয়ে গেলে এই যে মাধ্যমিকের যে আইনটা করা হয়েছে সেটাকে অবৈধ করা হলে যে ছাত্ররা পাশ করলো সেখানে একটা বিপদ দেখা দিবে, ফলে বাধ্য হয়ে আমাদেরকে অনেক কিছুতে হয়তো বা পার্ডন করতে হবে। কিন্তু মূল যে জায়গাটা, অর্থাৎ এই যে ক্ষমতা গ্রহণকে অবৈধ ঘোষণা করা এবং দোষীদেরকে সঠিক আইনে শাস্তির বিধান করা, সেটা নিশ্চয়ই আমরা করব বলে আমরা আশা রাখি। জি, আমি এবারে একদম সমসাময়িক আরেকটি বিষয়, যে পরিণতি, আমার শিরোনামটি দর্শকদের জন্য আবার মনে করিয়ে দিচ্ছি যে এই যে আলোচনা পর্বটি চলছে আমাদের, এটির আমি নাম দিয়েছি পরিণতি কি, অর্থাৎ বিভিন্ন ধরনের পরিণতি কি, সেটার এই পর্যায়ে আমি আসতে চাই আপনার কাছে। যে আমরা দেখলাম এই যে আরেকজন আপনার কি বলা যায় সমপেশার আরেকজন ব্যারিস্টার ফুয়াদ, যিনি একটি রাজনৈতিক দলেরও নেতৃত্ব দিচ্ছেন, তিনি প্রকাশ্যে তিনি আমাদের সেনাবাহিনীর যে স্থল ভরসা স্থল, সেনাবাহিনীর যে অর্গানাইজিং যে সেক্টর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন প্রকাশ্যে। এমনকি সেনাবাহিনীকে তিনি, আমি শব্দটি উচ্চারণ করতে চাই না, একটি প্রাণীর সঙ্গে তুলনা দিয়েছেন। এবং তিনি সেখানে, মনে করিয়ে দিচ্ছি, তিনি সেখানে কিন্তু বলেছেন যে যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সহ তাদেরকেও তিনি তার সঙ্গে তার লোক বলে বলেছেন। অর্থাৎ এই কথাটি আমি এই কারণে বলছি যারা শুনছেন তাদের জন্য, কারণ এবি পার্টি আজকে গতকালকে প্রেস ব্রিফিং করে বলেছে যে এটি নাকি আগে, যদি আগে হবে তাইলে তিনি কেন ওই সময় বলছেন যে যারা পালিয়ে গেছে শেখ হাসিনার সঙ্গে তাদের সঙ্গে তুলনা করেছেন, তো আগে কি পালিয়ে গিয়েছিলেন? তো নিশ্চয়ই, আমি যেহেতু সাংবাদিকতা করি সুতরাং তার এই এবি পার্টির দাবি একটি মিথ্যা। তো এই জায়গাটিতে এখন ধরি ব্যারিস্টার ফুয়াদের কথা অনুযায়ী, তার হুঙ্কার অনুযায়ী, যদি লাখ লাখ মানুষ নিয়ে যদি সেনাবাহিনীকে আক্রমণ করে ক্যান্টনমেন্টকে যদি উড়িয়ে দেয়, তাহলে সেনাবাহিনীর পরিণতি কি হবে? রাইট। প্রথমত যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে ফুয়াদের যে স্টেটমেন্ট যেটা আছে সেটা হচ্ছে যে এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড আসলে এটার পরিণতি। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বিদ্যমান আইন আছে সেই আইনেই ও যে কথাগুলো বলেছে সেটাকে অ্যাট্রাক্ট করে। এটাকে আমরা বলবো হচ্ছে যে বিভিন্ন রকমের অপরাধে উস্কানি দান করা। এটা অনেকগুলো, আমাদের পেনাল কোডের অনেকগুলো ধারা আছে, সেই ধারাতে পরিষ্কার ভাবে আমার মাথাতে এই মুহূর্তে যেটা আসছে, এটা তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হয়েছেই। আমি ইজিলি এটাকে 123, 124 এর এই দুটো তো আমার প্রথমেই মাথায় আসে, এছাড়া 120ও আমার মাথায় আসছে।